খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে তো অফলাইন আর অনলাইনে এভাবেই চেক করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে পুলিশ, বড় রায় শীর্ষ আদালতের। বিধানসভায় গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়। প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গেল ভোটার তালিকা থেকে, ১৬ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া। ইউনূসের উপর ক্রমাগত চাপ ছিলই, ফেব্রুয়ারিতেই নির্বাচনের নিঘণ্ট ঘোষণা বাংলাদেশে। দিল্লির বিজয় হাজারের প্রাথমিক দলে কোহলি পন্থ, চলতি মাসে আবার মাঠে নামবেন বিরাট। আসছে বিস্তারিত খবরে। খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে তো অফলাইন আর অনলাইনে এভাবেই চেক করুন। আগামী মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, কিন্তু খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা কি করে জানবেন? রইল সেই পদ্ধতি। অফলাইন আর অনলাইনে সংশ্লিষ্ট ভোটারের নাম চেক করা যায়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রথম ধাপ শেষ, অর্থাৎ এনুমারেশন ফর্ম আপলোডের প্রক্রিয়া শেষ হয়েছে বৃহস্পতিবার। আগামী মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, কিন্তু খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা কি করে জানবেন? রইল সেই পদ্ধতি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, সিও ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে, ইসিআই নেট অ্যাপে গিয়ে নিজের নাম ও এপিক নম্বর দিয়ে পরীক্ষা করতে পারবেন আপনার নাম রয়েছে কিনা। সেখানে নাম থাকার অর্থই হলো খসড়া তালিকায় নাম থাকা। অফলাইনেও জানা যাবে। খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা অফলাইন পদ্ধতিতেও জানা যাবে। রাজ্যের সব বিএলওকে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে। ভোটাররা নিজের বুথে গিয়ে বিএলওর কাছে খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনেই বিএলওদের বুথে গিয়ে খসড়া ভোটার তালিকা নিয়ে বসতে হবে। এছাড়া রাজ্যের স্বীকৃতি ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া তালিকার সফট কপি দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর দপ্তর। জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের হাতে খসড়া ভোটার তালিকায় হার্ড কপি দেওয়া হবে। তাদের কাছে গিয়েও ভোটাররা জানতে পারবেন তালিকার নাম উঠেছে কিনা। নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকা থেকে যাদের নাম পড়েছে তা নিয়েও পৃথক তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ ও দাবি কমিশনে জানানো যাবে 15ই জানুয়ারি পর্যন্ত। আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে পুলিশ, বড় রায় শীর্ষ আদালতের। সম্প্রতি ইডি আদালতে হাজিরা দেওয়ার সময় এসএসসি দুর্নীতিতে নাম জড়ানো অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ইডি তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার তীব্র অনটনে পড়েছেন তিনি। ইডি আর্থিক লেনদেন সংক্রান্ত গোলযোগের তদন্ত করে, তাঁদের হাতে বিশেষ ক্ষমতা রয়েছে। কিন্তু এই ক্ষমতা কি পুলিশের রয়েছে? আর্থিক তছরুপ সংক্রান্ত মামলার তদন্ত তারাও করতে পারেন, কিন্তু তারা কি অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারেন? সম্প্রতি সুপ্রিম কোর্টে এই মর্মে উঠেছিল প্রশ্ন। এক উচ্চ পদস্থ আধিকারিকের বিরুদ্ধে চলা ঘুষের মামলায় তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় রাজ্য পুলিশ। এরপরই হাইকোর্টে দ্বারস্থ হন সেই অভিযুক্ত। উচ্চ আদালত অভিযুক্তের পক্ষে রায়দান করে। হাইকোর্টের পর্যবেক্ষণ, পুলিশ কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি প্রতিরোধ আইন 1988-র অধীনে তদন্ত করতে পারে, জেরা করতে পারে, সর্বোপরি গ্রেপ্তারও করতে পারে। কিন্তু তারা ফৌজদারি ধারায় 102, অর্থাৎ যে আইনের আওতায় অভিযুক্তের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত বা ফ্রিজ করে দেওয়া হয় তা ব্যবহার করতে পারে না। পাশাপাশি সেই সময় অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্ট ডিফ্রিজ বা মুক্ত করার নির্দেশ দেয় আদালত। এরপরই ওই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে দ্বারস্থ হয় সংশ্লিষ্ট রাজ্য সরকার। রাজ্যের আইনজীবীর যুক্তি, তদন্তের খাতিরে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করা প্রয়োজন, অভিযুক্ত যাতে সেই অবৈধ আমানতে কোনোভাবে প্রভাব খাটাতে না পারে সেই বিষয়টি সুনিশ্চিত করতেই পুলিশকে এই পদক্ষেপ করতে হয়। অভিযুক্তের আইনজীবীর যুক্তি যে, দুর্নীতি প্রতিরোধ আইন যেমন তদন্তকারীদের পূর্ণ স্বাধীনতার সঙ্গে তদন্তের পথ খুলে দিচ্ছে, ঠিক তেমনই এটাও স্পষ্ট করে দেওয়া রয়েছে যে অনুমোদন ছাড়া তারা সম্পত্তি বাজেয়াপ্ত বা অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারবে না। এটা ঠিক কথা যে দুর্নীতি প্রতিরোধ আইন 1988 এবং ফৌজদারি ধারা 102 ভিন্ন পরিসরে ব্যবহারের জন্য তৈরি, কিন্তু তদন্তের প্রাথমিক পর্যায়ে যদি অভিযুক্ত আমানত জব্দ করা না হয়, তাহলে পরবর্তীতে তদন্তে প্রভাব পড়ার গুরুতর সম্ভাবনা রয়েছে। এরপরে হাইকোর্টের রায় খারিজ করে আদালত আমানত জব্দের সিদ্ধান্তকেই বলবৎ রাখে।
জেল মুক্তি হয়েছিল আগেই, এবার সে কথা জানতে পারল বিধানসভা কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকভাবে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তির কথা জানার পরে কোন স্ট্যান্ডিং কমিটিতে জায়গা হবে সেই নিয়ে শুরু হয়েছে আলোচনা। জেল মুক্তির পরে 11ই নভেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। সেই সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। দীর্ঘ ৩৯ মাস পরে অবশেষে মুক্তি পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বাড়িতে ফেরার প্রায় 1 মাস পর আনুষ্ঠানিকভাবে তাঁর জেল মুক্তির কথা জানতে পেরেছে বিধানসভা কর্তৃপক্ষ। তারপরেই তাঁকে কোন স্ট্যান্ডিং কমিটিতে জায়গা দেওয়া হবে সেই নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিষয়টি সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছিল বিধানসভা কর্তৃপক্ষ, কিন্তু নিয়ম অনুসারে কোনো বিধায়ক গ্রেপ্তার হলে নির্দিষ্ট এজেন্সিকে বা জেল কর্তৃপক্ষকে বিধানসভায় বিষয়টি জানাতে হয়। সাসপেন্ডেড বিধায়কের ক্ষেত্রে বিষয়টি জানানো হয়নি, তবে অবশেষে 1 মাসের মাথায় বিষয়টি জানানো হয়েছে। মুক্তির কথা জানিয়ে বিধানসভায় চিঠি পাঠিয়েছে জেল কর্তৃপক্ষ। তারপরে তাকে কোন স্ট্যান্ডিং কমিটির সদস্য করা হবে তা নিয়ে আলোচনা শুরু করেছে বিধানসভা কর্তৃপক্ষ। উল্লেখ্য, মন্ত্রীরা সহ সব বিধায়করা বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য হন। 2011 সাল থেকে 2022 সাল পর্যন্ত দাপুটে রাজনৈতিক হওয়া সত্ত্বেও কোনো কমিটিতে ছিলেন না পার্থ। এবারই প্রথম স্ট্যান্ডিং কমিটিতে স্থান পেতে চলেছেন তিনি। বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। 2022 সালে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন থেকেই বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। 2025 সালে জামিন পান তিনি, কিন্তু শর্ত সাপেক্ষে জামিন পান তিনি। সেই শর্ত মেনে 8 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। সাক্ষ্য নেওয়ার পরে জামিনের শর্ত বাবদ 90,000 টাকাও জমা করে দেওয়া হয়েছে। তারপরেই জেল মুক্তি হয়েছে তাঁর। প্রায় 58 লক্ষ নাম বাদ গেল ভোটার তালিকা থেকে। 16ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া। পশ্চিমবঙ্গের স্পেশাল সামারি রিভিশন প্রক্রিয়ায় অধীনে নুমারেশন ফর্ম পূরণ ও আপলোডের কাজ শেষ হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 58,08,232 জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এসআইআর প্রক্রিয়ার কাজ শেষ হয়। কমিশন জানিয়েছে এই পরিসংখ্যান সামান্য পরিবর্তন হতে পারে। আগামী 16ই ডিসেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। বাদ যাওয়ার নামের প্রধান কারণগুলি বেশ কয়েকটি আছে, যেমন হলো মৃত ভোটার 24,18,699 জন, স্থানান্তরিত 19,93,087 জন, নিখোঁজ 12,01,462 জন, ডুপ্লিকেট ভোটার 1,37,475 জন, অন্যান্য কারণ 57,509 জন। এছাড়া প্রায় 30 লক্ষ ভোটারের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল না। এবার এসআইআর ফর্ম পূরণের প্রক্রিয়া শেষ হওয়ায় রাজ্যের নাগরিকরা নতুন খসড়া তালিকা নিয়ে চিন্তায় আছেন। এই ফর্ম ফিল আপ শুরু থেকেই নানা জটিলতার সম্মুখীন হয়েছিল। ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে প্রজেনিং ম্যাপিং এর হার ছিল 50.18% এবং সেলফ ম্যাপিং এর হার ছিল 38.33%। ইউনূসের উপর ক্রমাগত চাপ ছিলই। ফেব্রুয়ারিতেই নির্বাচনের নিঘণ্ট ঘোষণা বাংলাদেশে। শেখ হাসিনা পরবর্তী অস্থির সময়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন। এতদিন সেই সরকারই দেশ পরিচালনা করছে, যার নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ইউনূস। তারপর থেকে বেশ কিছুদিন ধরে সেখানে নির্বাচিত সরকারের দাবি উঠছিল। এই পরিস্থিতিতে এবার নির্বাচনের ঘণ্টা বেজে গেল বাংলাদেশে। দিনক্ষণ ঘোষণা করে দিল সেদেশের কমিশন। আগামী 26শে ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে নির্বাচন হতে চলেছে বলে জানিয়ে দিলেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। যারা নির্বাচনে প্রতিযোগিতা করতে চান তাদের সংসদীয় নির্বাচনের জন্য 29শে ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। বাংলাদেশে মোট ভোটার 127.6 মিলিয়ন। বিদেশি বসবাসকারী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। বাংলাদেশের 300 কেন্দ্রে ভোট পরিচালিত হবে। উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক জনাদেশ নিয়ে সরকারের ফেরার পথে এটি অন্যতম বড় পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে 2026-এর এপ্রিল মাসে নির্বাচন করানোর পরিকল্পনা করেছিলেন ইউনূস, কিন্তু দ্রুত নির্বাচন করানোর জন্য তার উপর ভিতর এবং বাইরে থেকে ক্রমাগত চাপ ছিল। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা।
গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন ইউনূস, কিন্তু নোবেলজয়ী অর্থনীতিবিদ ক্ষমতায় আসার পরও স্থিতিলাবশ ফেরেনি বাংলাদেশে, বরং সাম্প্রদায়িক হিংসা লুটপাট চরমে ওঠে। ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে একসময় নাকি কুর্সি ছাড়তে চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস। তা নিয়ে কিছুদিন টানাপোড়েন পর্ব মিটিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদেই বহাল থাকেন নোবেলজয়ী। কিন্তু তাঁর সিংহাসনে যে কাঁটা বিছানো তা বিলক্ষণ বুঝেছেন তিনি, কারণ চলতি বছরে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে কয়েক মাস আগে কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছিলেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান। চাপ বাড়াতে থাকে খালেদা জিয়ার বিএনপিও। এ নিয়ে গত জুন মাসে দেশের বাইরে থেকে ইউনূসের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিলেন খালেদা পুত্র। হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দেন ইউনূসে আস্থা নেই তাঁদের। তারেক রহমানের কথাতেই স্পষ্ট সেই ইঙ্গিত মেলে। সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে কারো কারো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। সেই পরিস্থিতিতে ইউনূস বলেছিলেন, আমি দেশবাসীকে জানাতে চাই 2026-এর এপ্রিলে প্রথমার্ধে যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। দিল্লির বিজয় হাজারের প্রাথমিক দলে কোহলি পন্থ। চলতি মাসে আবার মাঠে নামবেন বিরাট কোহলি জানিয়েছিলেন বিজয় হাজারে ট্রফিতে খেলতে চান তিনি। সবুজ সংকেত পেয়ে দিল্লির প্রাথমিক দলে রাখা হয়েছে তাকে। দলে রয়েছেন ঋষভ পন্থ। বিরাট কোহলি বোর্ডের নির্দেশ পেয়ে বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন তিনি। অন্তত দুটি ম্যাচে নামবেন কোহলি। সবুজ সংকেত পেয়ে দিল্লির বিজয় হাজারের প্রাথমিক দলে রাখা হয়েছে কোহলিকে। দলে রয়েছেন ঋষভ পন্থ। বৃহস্পতিবার দিল্লি ক্রিকেট সংস্থা একটি বিবৃতি দিয়েছে, সেখানে জানানো হয়েছে যে কোহলি ও পন্থ প্রাথমিক দলে রয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে আসন্ন বিজয় হাজারের ট্রফির জন্য প্রাথমিক দল বেছে নিয়েছেন নির্বাচকেরা। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে যারা খেলছেন তাদেরও প্রাথমিক দলে রাখা হয়েছে। বিজয় হাজারে ট্রফির আগে দলের সঙ্গে যোগ দেবেন কোহলি ও পন্থ। এই দুই ক্রিকেটার ছাড়া দলে কারা রয়েছেন তা অবশ্য জানা যায়নি। শীঘ্রই দল জানিয়ে দেবে দিল্লি ক্রিকেট সংস্থা। 24শে ডিসেম্বর বিজয় হাজারেতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে দিল্লি, তারপর গুজরাটের বিরুদ্ধে ম্যাচ। এই দুই ম্যাচে খেলতে পারেন কোহলি। পুরো প্রতিযোগিতায় হয়তো তিনি খেলবেন না, দিল্লি ক্রিকেট সংস্থাকে তেমনটাই জানিয়েছেন কোহলি। পন্থ আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে থাকলেও খেলার সুযোগ পাননি, সেই কারণেই হয়তো বিজয় হাজারেতে খেলতে চান তিনি। শেষবার 2010 সালের ফেব্রুয়ারি মাসে বিজয় হাজারেতে খেলেছিলেন কোহলি। পরের 15 বছরে ভারতের ঘরোয়া একদিনের প্রতিযোগিতায় দেখা যায়নি তাকে। টেস্ট ও টি-20 থেকে অবসর নেওয়ার পর আপাতত শুধু একদিনের ক্রিকেটই খেলছেন কোহলি। 2027 সালের বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি, তবে তার জন্য তাকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছে বোর্ড। সেই নির্দেশ মানছেন কোহলি। ভালো ফর্মে রয়েছেন কোহলি। চলতি বছর ভারতের হয়ে 13 দিনের ম্যাচে 651 রান করেছেন তিনি, যা সর্বাধিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচে 302 রান করেছেন তিনি। পরপর দুটি শতরান করেছেন। সেই ফর্মকেই ধরে রাখতে চাইছেন কোহলি, সেই কারণেই ঘরোয়া ক্রিকেটে ফিরছেন তিনি।